সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এই সার্ক মিডিয়া নিয়ে চিন্তা করে, বিবিএন নিউজ নিয়ে চিন্তা করে, তার মানে রাষ্ট্র, দেশ এবং দুঃখী মানুষের কথা চিন্তা করে এরকম একজন মানুষ। তারপর আমরা বক্তব্য শুনলাম উদ্বোধক আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্ক মিডিয়া ক্লাব, আমার আরেকজন বন্ধু সাব্বির আহমেদ রুনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা খুব ছোটবেলা শহীদ জিয়ার হাত ধরে একসাথে রাজনীতি করেছি। আমার ভাই হলো বাসাবোতে, আমি গোরানে, পাশাপাশি ওয়ার্ড। সে আমাদের জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সম্পাদক, সংগ্রামী জননেতা শহীদুল ইসলাম শহীদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উদ্বোধনী বক্তব্য যিনি দিলেন অত্যন্ত ভঞ্জন ভাষায়, রফিকুল ইসলাম সম্রাট। আমরা সবাইকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, এবং যিনি সঞ্চালন করেন বরাবরের মতন ইনশাল্লাহ একজন সাহিত্যিক সঞ্চালক পেয়েছি। সুন্দর সুন্দর অতিথিদের কথা বলে আমাদেরকে মুগ্ধ করে রাখে। প্রিয় ভাইরা আমার, মাসটা হলো ডিসেম্বর মাস, বিজয়ের মাস। এই বিজয় আনতে যেয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিজয়, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের এই বিজয়। এই বিজয়টা এমনি এমনি আসে নাই। আমার বয়সী যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন, দেখতে পেয়েছেন, কিন্তু যাদের বয়স 50-এর নিচে তারা তো এটা দেখতে পারেন নাই এই বিজয় কি। তবে বিজয়ী কথা বলতে গেলে অনেক কথা, এত কথা বলবো না। মাগরিবের আযান সমাগত, এই বিবিএন নিউজ নিয়ে কথা বলবো আজকে। এই নিউজ আমাদের সঞ্চালক বারবার বলেছে, প্রিন্ট মিডিয়া, তারপরে আমাদের অনলাইন মিডিয়া, এরপরে টেলিভিশন, সারা জাতি দেখে। জাতির বিবেক, সাংবাদিকরা হলো জাতির বিবেক। সত্য জিনিসটাকে জনগণের কাছে তুলে ধরার জন্য সাংবাদিক। হলুদ সাংবাদিকতা আছে, হলুদ সাংবাদিকতা কেউ কেউ করি, মিথ্যারে সত্যে পরিণত করি, সত্যকে মিথ্যায় পরিণত করি। সাংবাদিকরা জাতির বিবেক। আমি একদিন বিবিএন নিউজের অফিসে গেলাম, রাজকীয় অফিস ভাই, কত সমন্বয়, কত জিনিস, কত জিনিস এখানে দেখলাম। তো সেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার আরেক বন্ধু, একসাথে জেল খেটেছি, একসাথে রাজনীতি করেছি, আল্লাহ মোহাম্মদ লুৎফর রহমান, সাবেক সহসভাপতি মহানগর বিএনপি উত্তর। আমি শুধু বলতে চাই, এই বিবিএন নিউজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে রাষ্ট্রে বড় গভীর ষড়যন্ত্রে লিপ্ত ভারতীয় আধিপত্যবাদীরা ফ্যাসিস্ট স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। তারা আবার স্বপ্নে বিভোর, আবার তারা ক্ষমতায় আসতে চায়, লুটপাট করতে চায়, আমাদের টাকা ভারতের কাছে তুলে দিতে চায়, দেশটাকে ভারতের কাছে তুলে দিতে চায়। এই ষড়যন্ত্রে বিভোর। এই ষড়যন্ত্রে কারা কারা জড়িত পত্রিকা পড়লে অনেকটা আপনারা দেখতে পাবেন। এই ষড়যন্ত্র কি সফল হতে দেওয়া যাবে ভাইয়ের আমার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে
দেশে একটা পরিবর্তন এসেছে, দেশে সামাজিকতা পরিবর্তন এসেছে, রাজনীতিতে পরিবর্তন এসেছে। বাংলাদেশের ইতিহাসে হাসিনা পালিয়েছে, এত দুর্দান্ত প্রতাপশালী প্রধানমন্ত্রী, কাউকে তারা চিনতে পারে না কাকে কি করবে। মানুষ হিসাবে আমাদেরকে চিন্তা করে নাই, সে পালিয়েছে। চিন্তা করা যায়, আমরা তার 2 দিন আগেও চিন্তা করি না শেখ হাসিনা পালাবে। জনগণের শক্তির কাছে মাথা নত করতে হয়েছে। কেন পালালো? দেশে থেকে তো তিনি বিচারকের মুখোমুখি হতে পারতেন, হতে পারলেন না একটি কারণে, উনি জানে বাংলাদেশে আয়না ঘর সৃষ্টি করেছে, কত মায়ের বুক খালি করেছে, কত মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, কত মানুষকে গলা কেটে হত্যা করেছে, তার বুকের পাঁজর গুলি করতে করতে ভেঙে দিয়েছে, কত মানুষকে গুম করেছে, এসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই যে অপরাধ বোধ থেকে সে পালিয়েছে। ক্ষমতায় আসার পরে 2009 সালে আপনারা দেখেছেন কিভাবে আমাদের চৌখস 57 জন সেনা অফিসার সহ 74 জনকে তারা হত্যা করেছেন। কে করলো? আজকে মইনুল আহমেদের একটা লেখা বাংলাদেশ প্রতিদিন এসেছে, সেখানে স্পষ্ট একটা কতগুলো কথা এসেছে। হাসিনা তৎকালীন তথাকথিত প্রধানমন্ত্রী ওই পিলখানাতে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। 6 ঘন্টা পরে মইনুল আহমেদের সাথে কথা বলেছেন। যেমনি ভাবে মইনুল আহমেদ জড়িত, ভারত জড়িত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত, মির্জা আজম জড়িত, জাহাঙ্গীর কবির নানক জড়িত, তথাকথিত মেয়র তাপস জড়িত। কিভাবে তারা বাংলাদেশে থাকে? পালানের যে পথ পেয়েছে হাসিনা, যে ইন্ডিয়াতে মাটিতে যে এই সারা পৃথিবীর কোন দেশ হাসিনাকে আশ্রয় দেয় নাই, আশ্রয় দিল ভারত। কেন দিল? এই 57 জন চৌখস অফিসারকে হত্যা করে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে শেখ হাসিনা। আজকে আপনাদের বুঝতে হবে, আপনার জনগণ সকল কিছুর মালিক আপনারা। আপনাদেরকে বুঝতে হবে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার,